এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারের সঙ্গে। সুজিত দুয়ারি, শুভ সকাল আপনাকে। জানতে চাই, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে প্রায় 11 ঘন্টার টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার একটা চেষ্টা চলছে এবং তিনি কোনো চাপের কাছে মাথা নত করবেন না, এমনটিও তিনি জানিয়েছেন। এই মামলার তদন্তে এখন পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এর আগেও একাধিকবার জেরা করা হয়েছে। প্রায় প্রতিনিয়ত পালা করে তাদেরকে জেরা করা হচ্ছে। গতকাল ইডি জেরা করে এবং দীর্ঘ 11 ঘন্টা জেরার পর তিনি যখন বাইরে বেরিয়ে আসে তখন বলছেন যে কেন্দ্রীয় সরকারের তরফে একেবারে প্রভাবকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সংস্থাদের দিয়ে তাকে নিয়ে তদন্ত করা হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। মূলত বিরোধী শূন্য করাই লক্ষ্য রয়েছে বিজেপির। সে কারণে এই যে তৃণমূল, এ রাজ্যের যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদেরকে জেরা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। সুজিত, আরো জানতে চাই, তৃণমূল কংগ্রেসের একাধিক বিদ্রোহী সাংসদের এমন একটি দলে যোগদান রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। আমরা দর্শকদের জানাচ্ছিলাম বেশ কিছুক্ষণ আগে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি এই ঘটনাকে আসলে কিভাবে দেখছেন, তারা কি বলছেন তারা? দেখুন, পশ্চিমবঙ্গের নিচু স্তরের মানুষ তারা কিন্তু চুপচাপই রয়েছে। বিষয়টা তারা শুধুমাত্র দেখছেন, এখনো পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না তারা। মূলত এই যে 20 জন সাংসদ, আরো 2 জন কিন্তু যেতে পারে। সেই কারণে এই যে 2 জন সাংসদ তারা যাতে যেতে পারে এবং সেই কারণে এই যে 22 জন হতে পারে, সেখানে দাঁড়িয়ে সাংসদে তারা পৃথক বসার আসন যেমন চেয়েছে ওম বিড়লার কাছে, এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে এই যে সাংসদে বসবেন তারা পৃথক বসার আসন সমস্ত জায়গায় রয়েছে, এবং পাশাপাশি তৃণমূলের সাংসদরাও বসবেন। পরবর্তীতে 20 তারিখ সংসদের অধিবেশন যখন শুরু হবে সেই সময় তারা দাবি করতে পারেন যে এনসিপির হয়ে তারা এখন বসবেন, কিন্তু পরবর্তীতে দাবি করতে পারেন তৃণমূলের সিম্বলটা তাদেরই, কারণ তাদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে এবং সেই সংখ্যাগরিষ্ঠর বলেই তারা কেন্দ্রীয় এই যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনের কাছেও তারা জানাবেন। পাশাপাশি লোকসভার অধ্যক্ষের কাছে তারা জানাবেন যে তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হোক এবং বিরোধী তকমা দেওয়া হোক, বিরোধী আসনে বসা হোক, এবং অরিজিনাল তৃণমূলের কিন্তু তারাই রয়েছে এটাও কিন্তু তারা দেখানোর জন্য রয়েছেন। এবং 20 তারিখ কিন্তু আসলে রাজনীতির পট পরিবর্তন কোথায় হয় সেটা কিন্তু দেখার রয়েছে। পাশাপাশি কাকলিগঞ্জ শশীদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু এনসিপিআই এর সঙ্গে যে জোট হয়েছে এবং এনডিএ তারা শরিক হতে চায়। কাকলিগঞ্জ শশীদার বলেছেন যে এনডিএ তারা শরিক হবেন এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত কাজের বিষয়ে তারা কিন্তু সমর্থন করবেন। এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজনীতিতে দেখা যাচ্ছে তৃণমূলে যে ভাঙন, সেই ভাঙন কিন্তু অব্যাহত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে হাত সরিয়ে নিয়েছেন এখনো পর্যন্ত প্রায় 60 থেকে 65 জন এমএলএ, পাশাপাশি সাংসদরাও হাত সরিয়ে নিচ্ছেন। সুতরাং এই রাজ্যে যে 28 জন সাংসদ রয়েছে সেই সাংসদরা যদি সরে যায় সেক্ষেত্রে মমতার কিন্তু কার্যত সংগঠন দুর্বল যেমন হবে না হয়ে পড়বে, তেমনি এই যে নতুন যে বিক্ষুব্ধ যারা সংগঠন সেই সংগঠনের তরফে কিন্তু তারা নিজেদের মতো করে শক্তি সঞ্চয় করবে। মূলত তুমি যেটা বলছিলে যে এনসিপিআই এর কেন সঙ্গে চলা, একদম ছোট দল হলেও এনসিপিআই এর কাছে যাওয়া কারণ হচ্ছে আইনি একটা জটিলতা রয়েছে সংসদে, সেই জটিলতা কাটানোর জন্য। অর্থাৎ কোনো একটা দলের শরিক না হয়ে তারা কিন্তু সংসদে তারা কথা বলতে পারবেন না এবং সেক্ষেত্রে আইনি ঘেরাটোপে পড়তে পারে, তাদের সাংসদ পদ হারাতে হতে পারে। সুতরাং সে কারণেই তারা এই প্ল্যাটফর্মটাকে, অর্থাৎ এনসিপিআই এর যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে তারা কার্যত ভাড়া নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সুজিত, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বেশ কিছুদিন ধরে পুশিন নিয়ে বেশ আলোচনা সমালোচনা কিন্তু চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তীব্র সমালোচনা এবং কূটনৈতিক উদ্বেগের মধ্যেও বাংলাদেশের সীমান্তে কথিত সেই পুশিন কার্যক্রম অব্যাহত রেখেছে কিন্তু বিএসএফ। দ্বিপক্ষীয় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনার মাধ্যমে এই সংকট কিন্তু নিরসনের সম্ভাবনা কতটুকু এই মুহূর্তে রয়েছে সেটি একটু জানতে চাই, এবং দীর্ঘমেয়াদের রাজনৈতিক কোনো প্রভাব পড়তে পারে কিনা সেটিও একটু জানাবেন।
দেখুন, আপনাকে জানিয়ে রাখছি যে দিল্লিতে কিন্তু বৈঠক হয়েছিল বিজেপির তরফে এবং বিএসএফ এর তরফে। একেবারে ডিজি পর্যায়ে অর্থাৎ মহানাগরিক পর্যায়ের যে উচ্চ বৈঠক, সেই বৈঠকে ৫৭তম সম্মেলন সেটা বলা হয়েছিল এবং সেই সম্মেলনে উঠে এসেছিল পুশব্যাকের প্রসঙ্গ এবং বাংলাদেশে যাদেরকে পাঠানো হচ্ছে তারা প্রত্যেকে বাংলাদেশী নাগরিক নয়। এমনটা কিন্তু বাংলাদেশের তরফে বলা হয়েছে, যে কারণে সীমান্তে সমস্যা তৈরি হয়েছে। কিছু মানুষকে ভারতীয় সীমান্ত থেকে যাদেরকে পুশব্যাক করা হচ্ছে অর্থাৎ ফেলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু অনেকে যারা বাংলাদেশের তথ্য যাচাই করা সম্ভব হচ্ছে না, তারা কিন্তু বাংলাদেশ সরকারও তাদের নিচ্ছে না, অর্থাৎ সীমান্ত এলাকায় রয়েছে। এ নিয়ে মানবাধিকার সংগঠন যারা রয়েছে বা পশ্চিমবঙ্গে বা ভারতে, তাদের তরফেও কিন্তু বলা হয়েছে যে এটা সরলীকরণ করা হোক। পাশাপাশি আমরা দেখেছিলাম গতকালই মানবাধিকার সংগঠনের তরফে বলা হয়েছিল যে আহ, একেবারে কেন্দ্রীয় যারা মিডিয়া রয়েছে অর্থাৎ দেশের বড় মিডিয়া রয়েছে, তাদের সামনে তথ্য যাচাইয়ের পর সেই নামগুলো প্রচার করা হোক যে কোন দেশের তারা নাগরিক। এরপরে হাই কমিশনের সঙ্গে কথা বলে নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে তাদেরকে পাঠানো হোক। তবে এখন এই পুশিং প্রক্রিয়া অনেকটা কমে গিয়েছে, কারণ হোল্ডিং সেন্টারে মানুষের সংখ্যা কমেছে। হাকিমপুর সীমান্তে যেখানে বেশি পারাপার হচ্ছিল, সেখানে কিন্তু এখন প্রায় ২৫০ জন মতো রয়েছে এবং সেখান থেকে আমরা দেখেছিলাম বাসে করে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছিল। জলপাইগুড়ির রাজগঞ্জ, ফাটাপুকুর এবং দক্ষিণ বেড়াবেড়ি, মানিকগঞ্জ সীমান্ত, অর্থাৎ যদি বাংলাদেশের দিকে দেখি তাহলে পঞ্চগড় যে জেলা রয়েছে এবং তেঁতুলিয়া উপজেলা, সেই জায়গায় কিন্তু থেকে পুশিং এর একটা চেষ্টা করা হচ্ছে বিএসএফ এর তরফে। কারণ বিএসএফ এর তরফে যা তথ্য যাচাই করা হবে, তারা কোন দেশের নাগরিক দেখার পরে কিন্তু তাদেরকে পাঠানো হবে নিজের দেশে, এমনটা কিন্তু জানা গিয়েছে। দুয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নানান বিষয় নিয়ে সুজিত দুয়ারির সঙ্গে কথা বলছিলাম, তিনি যুক্ত হয়েছিলেন ভারত থেকে।